আজকে এই যে দেশের যে অবস্থা, এই দেশের অবস্থার সৃষ্টির পেছনে জাতীয় পার্টির প্রতি ক্রমাগত অবিচার, সেটাও একটি কারণ। আমরা আশা করব যে আগামী দিনে জাতীয় পার্টি কারো দয়া বা অনুগ্রহের উপরে নির্ভর না করে আত্মনির্ভরতার পথে এগোবে, তবেই আমাদের সাফল্য আসবে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন যে তোমরা শক্তভাবে ঐক্যবদ্ধভাবে রজ্জুকে ধরো, তাহলে কি হবে? লানফেসামা লাহা, সেই রজ্জু ছিঁড়বে না। আমাদের দেশের একটা ব্যাংক আছে, সেই ব্যাংকের দেখবেন একটা স্লোগান আছে, ইউনাইটেড উই অ্যাচিভ। আমরা যদি একতাবদ্ধ হই তবেই সাফল্য আসবে। তো আমাদেরও এই রাজনৈতিক দলের জন্য এই কথাগুলো প্রযোজ্য। আমি আপনাদের সকলকে আবার অভিনন্দন জানাই এবং আপনাদের সকলের মঙ্গল এবং দলের মঙ্গল এবং শ্রীবৃদ্ধি কামনা করি। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাতীয় পার্টির 10ম জাতীয় কাউন্সিলে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি সাবেক ছাত্রনেতা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র সংসদের সাবেক নির্বাচিত ভিপি, সাবেক যুবলীগের প্রতিষ্ঠাতা, জাতীয় পার্টির প্রতিষ্ঠা থেকে অদ্যাবধি পর্যন্ত যিনি জাতীয় পার্টির রাজনীতির সাথে সম্পৃক্ত, জাতীয় পার্টির কো চেয়ারম্যান, সূত্রপুর কোতোয়ালি থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য জননেতা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ এবার বক্তব্য রাখবেন। এবার বক্তব্য রাখছেন জননেতা অ্যাডভোকেট কাজী ফিরোজ রশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় পার্টির 10ম কাউন্সিলে আগত বাংলাদেশের সকল জেলা উপজেলা থেকে যে সকল কাউন্সিলর ডেলিগেটস আসছেন, জেলার নেতৃবৃন্দ আসছেন, সকলকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, এই সম্মেলনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো বন্ধু আমাকে এখানে স্লিপ দিয়েছেন যে একটু বড় জায়গায় সম্মেলন করতে পারলেন না। আমি তাদের বললাম, এমন মনে ভাবতেছিলাম আওয়ামী লীগের একটি বড় দল, তার জন্ম হয়েছিল কোথায়, এবং সর্বশেষ কাউন্সিল বঙ্গবন্ধু হত্যার পরে ৭৫ নির্মম হত্যাকাণ্ডের পরে যখন আওয়ামী লীগের রাজনীতি বন্ধ ছিল, প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন বহু গণতান্ত্রিক ব্যবস্থা চালু করলেন, তখন সর্বপ্রথম কাউন্সিল হয়েছিল ইডেন হোটেলে মধ্যজেলে, ছোট্ট একটু জায়গায়। সেই কাউন্সিলে আমি তো ছিলাম। সর্বমোট ধরেন 500 থেকে 700 লোক, 12 কম উপস্থিত ছিল মাত্র। সেই কাউন্সিলের সিদ্ধান্ত হলো, ডক্টর কামাল হোসেন সাহেব বললেন যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা উনি আওয়ামী লীগের সভাপতি হবে। তখনই হাসিনাকে দিল্লিতে মেসেজ দেওয়া হলো যে আপনাকে সভাপতি বানাতে হচ্ছে, আপনি সম্মতি দেন। তার সম্মতি নিয়ে অ্যানাউন্স করা হলো বিকেলে। তো কাউন্সিল তো রূপমহল সিনেমা হলে হয়েছে আওয়ামী লীগের। আবার কাকবাড়িতে, টাঙ্গাইলে কাকবাড়িতেও কাউন্সিল হয়েছে। কাউন্সিলে বড় জায়গা মাঠের মধ্যে ঢাকঢোল পিটাইয়া এটা হলো জনসভা হয়। কাউন্সিল হবে ঘরের মধ্যে, কর্মীদের কথা আমরা শুনবো,
তাদের মনের কথা প্রাণের কথা তারা কি চায়, এবং সেটা হবে কাউন্সিল। তারপরে সিদ্ধান্ত নিতে হবে, ডেটা নির্বাচন করতে হবে। আজকে এই কাউন্সিলটা অনেক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জন্মলগ্ন থেকে জাতীয় পার্টিকে যে মানুষ স্বৈরাচার বলে, তার এক নাম্বার কারণ হয়েছে যে জন্মলগ্ন থেকে আমাদের একটা গঠনতন্ত্রে একটা ধারা ছিল, বিশেষ ক ধারা। বিষয় ক, এরশাদ সাহেবকে বারবার বলছি যে স্যার এটি উঠেই দেন, আপনি যাহা করিবেন ইচ্ছা তাই তো হইবে, এটা রাখার দরকার কি? আজ উঠে কাজ উঠে করে এটা উঠানো হয় নাই। আর কোনো দলের কোনো গঠনতন্ত্রে এই ধারা নাই, এটা অগণতান্ত্রিক ধারা, অসাংবিধানিক ধারা। সেই ধারাটা লইয়া জাতীয় পার্টি জন্মলগ্ন থেকে এই পর্যন্ত চলছে। আমরা কেউ দায়ী না, এখানে যারা আছি আমরা উত্তরাধিকার সূত্রে বহন করতেছি এই কালো আইনটা, কালো ধারাটা। আজকে এখানে আমাদের দলের আজকে সবার সংগ্রামী সভাপতি, আমাদের জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান আজিজ মাহমুদ সাহেবের সাথে এবং আমাদের সেক্রেটারি জেনারেল মহাসচিব যারা মুজিবুর চন্দ্র সাহেবের সাথে আমার কথা হলো যে এই ধারাটা তুলতে হবে। হাওলাদার সাহেব বললেন যে ধারাটা এবার তোলা হবে, এবং গঠনতন্ত্রে আমরা সেইটা তোলার ব্যবস্থা করেছি। আজকে আপনাদের মাধ্যমে আপনারা অত্যন্ত এই কাউন্সিলর ডেলিগেটসে ভাগ্যবান যে এই গঠনতন্ত্রে এই ধারাটা আপনারা আজকে বিনাশ করে চলে যাবেন। আজকে থেকে জাতীয় পার্টি ওই ধারা থেকে মুক্ত হইল। এটা বাজে ধারা, কাজ নেই কামড়ে যত লোক বক্তৃতা করলো, আপনাকে প্রাথমিক সদস্য থেকে সমস্ত সদস্যপদ থেকে আপনাকে বহিষ্কার করে হইল, বাপের জমিদারি আর কি, কিন্তু খাজনা দাও নাই, এখান থেকে বাইর করে দিলাম। আরে মেয়া, তুমি বাইর করে কেনা দলের শেষ হবে। সেই জন্মলগ্ন এই যে জাতীয় পার্টি বলেন, এইটা হচ্ছে জাতীয় পার্টি। সবাই জন্মলগ্ন থেকে এইখানে বসে আছে জাতীয় পার্টি। আপনি কোথায় ছিলেন? আমরা যখন জাতীয় পার্টি করছি ঘরে ঘরে, আপনি তখন কোথায় ছিলেন? কোন কারখানায় চাকরি করছেন? বড় কথা বলেন। আপনার কিছু ক্যানভাসার দিয়ে আজে পাতে কথা ছেড়ে দেন, এই সমস্ত করবেন না। এইখানে আপনারা সাক্ষী আছেন, সাংবাদিক বন্ধুরা সাক্ষী। 12ই নভেম্বর আমাদের এই একটা বর্ধিত সভা হয়েছিল জাতীয় পার্টি, তখন আমরা সব জাতীয় পার্টি এক। বর্ধিত সভায় কি হয়েছিল? 58 জেলা বক্তব্য রাখলো। তারা বলল এই নির্বাচনে যাবেন না, যাবেন না, যাবেন না। যারা যাবে তারা জাতীয় বেঈমান। উনি বললো যে আমাদের উপর ভরসা রাখেন, আমি ইনশাল্লাহ জাতীয় বেঈমান হব না। অথচ পরবর্তী সময় দেখা গেল উনি জাতীয় বেঈমান হইল। তা মানুষ যে আমাদের সরিষার কয়, বেঈমান কয়, সরকারের দোসর কয়, দালাল কয়, আজ্ঞাবহ কয়, আরো কত কি কয়, এইটা তো এই সমস্ত কাজের জন্য। আমাদের মুজিবুর চন্দ্র সাহেব একটু আগে ওনার সমাপনী বক্তৃতায় মাপ চেয়ে গেছেন কি, যদি লাগাইয়ে বলছে যে আমরা যদি নির্বাচনে আসে থাকি তা আমরা জনদের কাছে ক্ষমা চাই, অন্যায় করছি। আরে অন্যায় 100 বার হয়েছে, আসলেই অন্যায় হয়েছে, আমরা ক্ষমা চাই। খালি এইবার না, জাতীয় পার্টির জন্মলগ্ন থেকে এই পর্যন্ত আমরা যদি দেশের জন্য, দেশবাসীর সাথে কোনো রকম কোথাও থেকে অন্যায় অপরাধ করে থাকি, আমরা নিঃশর্তভাবে ক্ষমা চাই। ব্যাস, এক কথা। ক্ষমার চেয়ে বড় জিনিস কিছু নাই। এর মধ্যে তো কোনো অনুশোচনা করার কিছু নাই, এর মধ্যে লজ্জা পাবার কিছু নাই। আজকে দেখেন, এই যে আমরা নেতৃবৃন্দ যারা রাজনীতি করি, আমরা কিন্তু কেউ ভালো নাই, সবাই চোর। চোর কেন? উনি যখন ক্ষমতায়, বিএনপি এমন কোনো নেতা নাই গ্রাম অঞ্চলের ওয়ার্ড কমিটি থেকে শুরু করিয়া বেগম খালেদা জিয়া পর্যন্ত 3 বার প্রধানমন্ত্রী, প্রত্যেকে ওরা চুরি খেতায় নাম দিয়েছে। দুদকের মামলা, মোবাইল চুরি, জুতা চুরি, ব্যাংক ব্যাগ চুরি, টুপি চুরি, মসজিদে চুরি, খ্যাপ চুরি, খুঁটি চুরি, এই চুরি মামলা দিয়েছে আওয়ামী লীগ। আর এই 12 বছর 16 বছর খেলে দাবড়াই ফেলছে পুলিশ দেওয়া।
আবার তারা ক্ষমতায় এসে আওয়ামী লীগের সব চোর ডাকাত গুন্ডা বদমাশ বানিয়েছে। অর্থাৎ এখন যদি রাজনীতিবিদদের বলেন যে আমরা 100 ভালো রাজনীতিবিদ যাই যার নামে আজ পর্যন্ত কোনো মামলা মোকদ্দমা নাই, এই দেশে পাবেন না, বিদেশ থেকে ভাড়া করে আনতে হবে। অর্থাৎ এই চোর চোর খেলায় আমরা সবাই কিন্তু হেরে গেছি, সবাই হেরে গেছি। আজকে ছাত্ররা একটি বড় বড় অভ্যুত্থান করেছে, বিপ্লব। তাদের এই যে টান করে দিয়ে বুকের রক্ত দিল, গুলি খেল গাইল, তাদের একমাত্র কী ছিল? বৈষম্যহীন, শোষণহীন একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করার। তার নূতন করে বিনির্মাণ করতে চাই দেশটাকে ঢেলে। আমরা তাদের সাথে একমত পোষণ করছি, আমরা আপনাদের সাথে ঐক্যমত পোষণ করি, কিন্তু অনেক বাধা। যে দোষ দিয়ে আওয়ামী লীগ যে দেশ থেকে কাটালেন, যেটা দানব সরকার, সর্বত্র তারা হাট বাজার, ব্যবসা বাণিজ্য, ব্যাংক লুট সব দখল করছে, দেশটাকে তারা জাহান্নামে করে দেশ থেকে চলে গেছে। এখন কিন্তু স্থায়ী এবার শুরু হয়েছে। কেন আমরা এটা সহ্য করব? তাহলে ছাত্র কেন জীবন দিল, জনগণ কেন জীবন দিল? এই আন্দোলনে তো আপামর জনসাধারণ সবাই নেমেছিল, সব দল। তাহলে এইটার জবাব কে দেবে? আমি আজকে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করছে আগামী ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে, আমি তো কোনো লেভেল প্লেইং ফিল্ড দেখি না। এখন যদি নির্বাচন হয়, আগের যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন দিনে ভোট রাতে যদি হয়ে থাকে, তাহলে এবার তো দিনে ভোট দিনই হবে, কিন্তু তার আগে কিন্তু বিজয় মিছিল হয়ে যাবে। ওই সেন্টারের কাছে কেউ আসতে পারবে না ওই কয়জন ছাড়া বিএনপির। আমি আগামীতে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কাছে এখান থেকে একটি মেসেজ দিতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, আপনি এত বড় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আপনার মা 3 বার প্রধানমন্ত্রী, দলের চেয়ারম্যান এখন আছেন জীবিত। আপনার দলের লোকদের একটু লাগাম টেনে ধরুন। মানুষ আপনাদের কাছ থেকে কি আশা করে? আওয়ামী লীগ যে ভুল করছে সেই ভুল বিএনপি করবে না। এখন নির্বাচন হলে আপনি হয়তো 280টা সিট পেয়ে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন। আপনার প্রথম বক্তৃতা মানুষ আশ্বস্ত হয়েছিল, সমস্ত মানুষের মনে একটা শান্তির আবহাওয়া সৃষ্টি হয়েছিল। কিন্তু এখন যে কর্মকাণ্ড গ্রামগঞ্জে সর্বত্র, সেদিন একজন সাংবাদিকরা যেভাবে এই যে গাজীপুরে কুপিয়ে মারলো, আরেকজনকে আহত করলো, এটা কোনো ভালো লক্ষণ না। এগুলো মানুষকে আহত করে, মানুষের মনে সাংঘাতিকভাবে দেখা দেয়। একজন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিনা এইটা নির্ভর করে রাজনীতিবিদদের উপরে। পুলিশ একা সব কিছু পারবে না, কিন্তু আপনার সব থেকে বড় দল, সব থেকে বড় দায়িত্ব আপনাদের এবং আপনার, কারণ আপনি আগামীতে প্রধানমন্ত্রী হবেন। কিন্তু সেই দায়িত্ব যদি আপনার কথা যদি না শুনে, শুধুমাত্র যদি দল থেকে এক্সপেল করলেন, কিন্তু তাদের তো থামতেছে না, আরো বাড়তেছে। চেন অফ কমান্ড শক্ত করে এদেরকে আপনার রাখতে হবে, আপনার বড় দলকে সংহত করতে হবে, সুসংহত করতে হবে। এদেরকে আপনার আয়ত্তের মধ্যে নিয়ে আসতে হবে, আপনার কমান্ডের মধ্যে আনতে হবে, তাহলে মানুষের আস্থা অর্জিত হবে। খালি নির্বাচিত হয়ে ক্ষমতায় বসলেই কিন্তু পপুলার গভর্নমেন্ট হওয়া যায় না। আমরা অনেক পপুলার গভর্নমেন্টকে দেখলাম, কিন্তু পরবর্তী সময় কিন্তু জনপ্রিয়তা নষ্ট হইতে 2 মিনিট সময়ও লাগে না, একটি ছোট্ট ঘটনায়, তাই না? সেজন্য আমরা চাই না যার কোনো মায়ের বুক খালি হোক, এই দেশে আর কোনো আন্দোলন করতে হোক, আর কোনো বিপ্লব হোক। এত লোক অল্প কয়েকদিনে জীবন দিল, এইভাবে পঙ্গু হয়ে গেল, তারপরে কেন আমরা আবার একটি বিপ্লবের জন্য যাব? আমরা আর বিপ্লব চাই না, আমরা আন্দোলন চাই না। আজকে যারা এইখানে আসছেন শপথ নিয়ে যেতে হবে যে জাতীয় পার্টি যারা এখন, এরাই হচ্ছে জাতীয় পার্টি। আর যিনি আছেন তিনি জাতীয় পার্টি কিভাবে করবেন? জাতীয় পার্টি কোনো আঞ্চলিক দল তো হইতে পারে না, জাতীয় পার্টি একটা লিমিটেড কোম্পানি হইতে পারে না। অর্থাৎ এটা কোনো পীরের দরবারও না যে পীরের পরিবর্তে আরেকজন বসবেন, তাকে আমরা মালা দেব। এটা একটা দল, এখানে সমস্ত জেলা নিয়ে করতে হবে, তৃণমূলের কথা শুনতে হবে। ঘরে বসে তো রাজনীতি করা যায় না,
ঘর থেকে বেরোতে হবে, জনগণের কাছে যেতে হবে। আসুন আমরা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করি এবং এখন থেকে জাতীয় পার্টির নতুন যে অগ্রযাত্রা শুরু হবে, এই অগ্রযাত্রা হবে একটি ঐতিহাসিক। এবং আমরা মনে করি যে প্রেসিডেন্ট এরশাদ সাহেব যে স্বপ্ন রেখে গেছেন, আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারবো ইনশাল্লাহ। আপনার সকলকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় কো চেয়ারম্যান জনাব কাজী ফিরোজ রশিদ। সংগ্রামী ভাইরা, জাতীয় পার্টির ঐতিহাসিক এই 10ম জাতীয় কাউন্সিলে এবার বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের 10ম জাতীয় কাউন্সিলের প্রধান অতিথি, সাবেক সফল যোগাযোগ মন্ত্রী, সম্মেলনের প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো চেয়ারম্যান এ বি আব্দুল হামিদ হাওলাদার, মহাসচিব অ্যাডভোকেট মুজিবুল হক জন্য আজকের সভার প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। এ পর্যায়ে আজকের সভার প্রধান অতিথি জননেতা আনোয়ার হোসেন মঞ্জু এবার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার জন্য সনির্বন্ধ অনুরোধ করছি। সবাই একটু শান্তশিষ্টভাবে, সময় শেষ, আপনার একটু বক্তব্য শুনুন দয়া করে। আসসালামু আলাইকুম। আমি যথেষ্ট আনন্দিত এবং আশান্বিত যে আপনাদের এই 10ম কাউন্সিলে আপনারা আমাকে আসার জন্য আহ্বান করেছেন। এখন রাজনীতি কোথায় আছে এই আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। সে 18 বছর বয়স থেকে, বড় যে 20 বছর বয়স থেকে বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করে আসছে। পাকিস্তানের অন্যায়, পাকিস্তানের শোষণ, পাকিস্তানিদের অবজ্ঞা, এর বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি স্বাধিকারের জন্য। সেই স্বাধিকার এক পর্যায়ে স্বাধীনতার রূপ গ্রহণ করলো। তো ভালো কথা, এখন বাংলাদেশে প্রায় 54 বছর, তাই না? 54 বছর নানা চড়াই উত্তর মধ্য থেকে আমরা এই 54 বছর কাটিয়েছি। সবাই তার সময় একটা বয়সে বিপ্লব করে, আমরাও করেছি। পাকিস্তান ভেঙে আমরা বাংলাদেশ করেছি। এখন আমরা যে বাংলাদেশটা করলাম, এইটা দিয়ে আবার একটা বিপ্লব হচ্ছে। তো ভালো কথা, সংস্কার করছে। কিন্তু আমাদের ব্যবস্থাও তো সংস্কার ছিল। এরশাদ সাহেব সংস্কার করেন নাই। স্বাস্থ্যনীতি, শিক্ষানীতি, এই উপজেলা ব্যবস্থা ইত্যাদি, এগুলো সংস্কারের অংশ। কিন্তু এখন এটা কোন পর্যায়ে পৌঁছবে, দেশে একটা নির্বাচন হবে কি হবে না, করতে দেবে কি দেবে না, এই দোদুল্যমান অবস্থার ভিতরে আমরা বসবাস করছি। আমি অনেক সময় হালকা মেজাজে কথা বলি
বাবা নির্বাচন করার প্রয়োজন কি? তোমরা দুইটা তো দল আছো, তোমার যে কটা আসন আছে ভাগাভাগি করে নাও, যে কটা মন্ত্রিসভা প্রয়োজন ভাগাভাগি করে নাও, মাঝখান থেকে 2,000 কোটি টাকা, 3,000 কোটি টাকা বা 5,000 কোটি টাকা খরচ করে নির্বাচন করার প্রয়োজন কি? কেন এই কথা বলি? অমুককে নির্বাচন করতে দেবে না, তমুককে নির্বাচন করতে দেবে না। আর এবার আন্দোলনটা ছিল মানুষের অধিকারের ব্যাপারে, তাদের মৌলিক অধিকারের জন্য। আজকে কিন্তু মৌলিক কথা কেউ বলে না, আজকে কিন্তু বাক স্বাধীনতার কথা কেউ বলে না, আজকে কিন্তু সংবাদপত্রের স্বাধীনতার কথা কেউ বলে না। আমি পত্রিকায় দেখলাম বা পড়লাম, যারা এই সেদিন পর্যন্ত সংবাদপত্রের নানা দুর্বলতা সম্পর্কে, সীমাবদ্ধতা সম্পর্কে সমালোচনা করেছেন, সম্প্রতিকালে গত পরশু একটা বিবৃতি দিল, হুবহু একই জিনিস সংঘটিত হয়েছে। দখলের রাজনীতি হচ্ছে, ব্যবসা দখল হচ্ছে, দোকান দখল হচ্ছে, চাঁদা হচ্ছে, তা নিয়মকানুনের ভিতরে নাই। কিন্তু আমাদের দুঃখ লাগে যে এই দেশে যারা রাজনীতি করেছে, এই দেশের মানুষের সাথে যারা সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, তাদেরকে বাদ দিয়ে এখন দেশ কারা চালাচ্ছে? নন গভর্নমেন্ট। গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। তাদের চলার কথা না নাকি? শেষ হয়েছে? হ্যাঁ, গভর্নমেন্ট চালাচ্ছে কারা? নন গভর্নমেন্ট। সে প্রথমেই বলে দিচ্ছে যে আমি চালাচ্ছি না। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করতেন না। দেখেন, অনেকভাবে আমাদেরকে অপমান করা হয়েছে, এই জাতিকে অপমান করা হয়েছে, কিন্তু এইবার যেভাবে অপমান করছে এটা ইতিহাসে লেখা থাকবে। কোথায় আমেরিকায় ছিল, কোথায় লন্ডনে ছিল, কোথায় জাপানে ছিল, তাদেরকে আইনা বই লেখাইতেছে, সংস্কার করতেছে। আরে বেটা, হালার হালা বাস্তবায়ন করবে কে? ঠিক আছে কিনা? হ্যাঁ, এই প্রস্তুতি দিতে হবে তো। আমার কাছে জাসদ এসেছিল অনেক বছর আগে, 14 দফা না 19 দফা নিয়ে আসামের ব্যবসা আসলেন। ভালো মন্দ যাই হোক, আমি বললাম ভাই এই দফাগুলি বাস্তবায়ন করবে কে? বলে তোমরা করবা। তারা সিরাজ আলম খান ছিলেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধাভাষণ রাজনীতিবিদ। তো তিনিও বলতেন যে তোমরা বাস্তবায়ন করবা। দেশ স্বাধীন হওয়ার পর এই যেমন মিন্টু রোডে বঙ্গবন্ধু বসতেন, আমি ওখানে গেলাম, সেদিন জাতীয়করণ হচ্ছিল। তো মণি সিং তিনিও ওখানে ছিলেন। তো বঙ্গবন্ধু আমাকে পরিচয় করে দিয়েছেন, দাদা আপনি মঞ্জুকে চিনেন? তাকে ছিলেন আমার দিকে, উনি বললেন, বঙ্গবন্ধু বললেন মানিক ভাইয়ের ছেলে। ও তুমি মানিক ভাইয়ের ছেলে? আমি তো একটু অন্য ধরনের কথা বলি। আমি বললাম দাদা আপনাদের সমাজতন্ত্র কোথায়? বলে আমরা যদি বগিটা রেল তুলি তোমরা ধাক্কায় নেবা। আমি মনে মনে আমার যখন ধাক্কা দিয়েছে এইটা যাবে না, তাই না? তো সেই জন্য বলে জীবন সায়নে পৌঁছে আমরা একটা সমাজ চেয়েছিলাম, একটা ভোটের অধিকার চেয়েছিলাম, একটা মানুষের নির্ভয়ে বসবাস করার একটা পরিবেশ সৃষ্টি করে চেয়েছিলাম। আমি শুনি, দেখি, পড়ি হাজার হাজার কোটি টাকা এখানে লুট হয়েছে। আমি ভাবি এই টাকা আসলো কোথা থেকে? দিল কেটা? লয়ে গেলে কেমন করে? তাই না? এত টাকা, অথচ আমাদের অর্থের অভাবে অনেক বার্ষিক উন্নয়ন কাজ সম্পন্ন করা সম্ভব হয় না। সে যাই হোক, আমরা যে রাজনীতি করছি ভয় দেখায় আমাদের, আঙ্গুল ভেঙে দেবো, মাথা ভেঙে দেবো, কি যে কয় আমি বুঝি না পোলাপানেরা।
তাই না? আমরা কত লোকের মাথা ভাঙছি, ও হালা জানেও না, তাই না? তো সেই জন্য বলে যে একটা প্রান্তিক পর্যায়ে আমরা চলে এসেছি। এখন মনে হয় একটা শেষ খেলা হবে। দ্বন্দ্ব এখন অনিবার্য। বাংলা একটা কথা আছে, ভাত দেওয়ার মুরাদ নাই, কিলানে গুসাই। মেয়েরা বড় বড় কথা দাও, সবাই নাকি আমরা সৌরচর হয়ে গেছি। আলার পালা তুই গণতন্ত্র শিখছে কার কাছ থেকে? তুই তো আমি গণতন্ত্র শিখাইছি বেটা, তোর বাবা শিখা কথা বুঝতে হবে। তারা যে ভাষায় কথা বলে আমরাও সেই ভাষায় কথা বলতে জানি, কিন্তু কথাটা হলো ভয় দেখায় দেশ চালায়। এটা কোনো কথা হলো? এই সরকার না, সব সরকার। দেশ স্বাধীন হয়েছে। পাকিস্তান আমলে ভালো কথা, তারা ভয় দেখাইতো, তারা মারতো, তারা জেলে দিত। এখনও মারে, এখনও জেলে দেয়, এখনও কিল দেয়। পার্থক্যটা কী হলো? পার্থক্যটা এই হলো, আদমজির জায়গায় আর এক আদমজি হয়েছে, 12 পরিবারের জায়গায় হয়তো 1000 পরিবার হয়েছে। এই জন্য তার বাংলাদেশ করা হয় নাই, এই জন্য তার 30,000 লোক এখানে আত্মহত্যা দেয় নাই। সেই জন্য বলি, এখানে যারা রাজনীতি করছেন তাদের দায়িত্ব অনেক বেশি, এটা বুঝে শুনে আসবেন। এবং এখানে একটা এই বাংলাদেশের 54 বছরে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চালাবার চেষ্টা করা হচ্ছে। এখন সেই চেষ্টাটা হয়তো নাই, এবং যারা চিন্তা করেন, যারা ভাবেন, তারা শঙ্কাগ্রস্ত যে এই গণতান্ত্রিক প্রক্রিয়াটা কখন বন্ধ হয়ে যায়। যে কোনো মুহূর্তে এটা বন্ধ হয়ে যেতে পারে। তো সেই জন্য এই জাতীয় পার্টি একটা ক্রান্তি লগ্নে প্রয়োজনে সৃষ্টি হয়েছিল। আমাদের নেতা হযরত মোহাম্মদ এরশাদ সাহেব এই দল করেছিলেন। এখন একটা কথা বললে মারবা তো না, দল তো করেছিলাম আমরা, মিজান চৌধুরী সাহেব। এরশাদ সাহেব তখন জেলে না, না সরি, সে তো চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, অতএব টেকনিক্যালি সে দলের চেয়ারম্যান হতে পারেন না। অতএব মিজান চৌধুরী সাহেব হলেন আরে বেটা, সে তো জাতীয় পার্টিতে না, আমি তো ঠিকই আছে। সেই জন্য বলি, একটা প্রয়োজনে জাতীয় পার্টির সৃষ্টি হয়েছিল। এই প্রয়োজন আমি মনে করেছিলাম যে 90 সালেই সমাপ্ত হয়ে গেছে, এবং এদেশের পত্র পত্রিকার মানুষ, তাদেরকে আমি চিনি না, বুঝি না, এমন গাইলেন আমাদের শুরু করলো। আমি মনে মনে ভাবতাম, আচ্ছা বাবা, আমরা কি এগুলো করছি নাকি? আজকে 90 সালে না 96 সালে এই জাতীয় পার্টি সরকার গঠনে নিয়ামক শক্তি হিসেবে সে আবির্ভূত হলো। আমাদের ছাড়া কেউ সরকার গঠন করতে পারত না। অত ছোট দল বড় দল দল নাই, আল্লাহর রহমত থাকলেই হয় নাকি? সেই জন্য আমি বলি, ইন্ডিয়াতে এটা আছে যদিও, সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা যারা পাকিস্তান বাংলাদেশে বসবাস করে আসছি, আমরা জানি তখনকার দিনে এই অন্ধকার চিরদিন থাকবে না, এই পোলাপনের কথা চিরদিন শুনতে হবে না। তাদের সময় আসবে, তখন তারা করে দেখাও, আমার এসে কোথায় কেন, আমার দিয়ে করাতে চায় কেন। তো সেই জন্য ভুল হয়ে গেছে আমার মনে হয়। এবার পরিবর্তনের পর সরকারটা চলছে না। আজকে মানে পত্রিকা আছে, অনেক বিদগ্ধ জন বলেন সংসার, দেশ চলছে না। তা আমি মনে মনে ভাবি, চলবে কি করে? গভর্নমেন্ট তো নাই, নন গভর্নমেন্ট হয়েছে গভর্নমেন্ট। আর উপদেশ দিচ্ছে কারা? যারা এই দেশে বসবাস করে নাই। কবে কোন রাত্রে, অমাবস্যার রাতে না পূর্ণিমার রাতে
দেশ ছেড়ে চলে যাবে, কেউ জানবেও না। এই যে বাস্তবতা চিন্তা করলে পরে ভয় হয়, কারণ দেশটা তো আমাদের সকলের, বরঞ্চ আমরা এই দেশ সৃষ্টিতে আমরা একটা অনন্য অংশীদার ছিলাম। ভাইসে এই দেশে আমরা কথা বলার সময় মুখ সামলায় বলবেন, বুঝছেন? কথা বলি না বলে বলতে পারি না সেটাকে কেন মনে করেন? তাই বলে বাপ মা তোমাদের সম্মানবোধ শেখায় নাই, মুরব্বীদের সাথে কীভাবে কথা বলতে হয় সেটা তোমাদের শেখায় নাই। সেই জন্য আমি বলি সংঘাত অনিবার্য, হবেই সংঘাত। এই সংঘাতে যারা পারবেন তারা টেকবেন, যারা পারবেন না তারা কেটে পড়েন। আমি কেটে পড়ার সময় আছে, নাহলে মারপিট করতে হবে। কাজী ফিরোজ পারবে, ও আর বন্দুক ছাড়া কোথায় কয় না, আর আমি তো বন্দুক ধরতেই পারি না। এই যে বাস্তবতা, তাই না? কয় ফিরোজ, কথা ঠিক করেছে কিনা? তো সেই জন্য আমি বলি হতাশ হওয়ার কোনো কারণ নেই। এই দেশ যারা আমরা সৃষ্টিতে সহায়তা করেছি বঙ্গবন্ধুর নেতৃত্বে, আমরা গর্বিত। এটাকে ক্ষুণ্ণ করার জন্য, এটাকে ব্যর্থ করার জন্য, এটা মানুষের কাছে এটাকে ঘৃণিত করার প্রচেষ্টা চলে আসছে আজকে 54 বছর। যে সরকারে থাকে পরের অংশে থাকে না, সব পাপ সে করেছে। করতে করতে এখন বাংলাদেশে এখন দলই নেই যে হালাত দুর্নীতিবাজ না। তো পোলাপানরা কী ভাবে? আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটি আমাদের দেখলে কয় হালা চোর দেয়, আরে মা কী চুরি করলাম, তাই না? এই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আগামী দিনগুলি সম্পর্কে আমরা যারা উদার গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় বিশ্বাস করি আমাদেরকে সচেতন হতে হবে। সেখানে জাতীয় পার্টি তার ভূমিকা রাখবে। আমাদের সমালোচনা করে কারা? যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, যারা অন্য গণতন্ত্রে বিশ্বাস করে। স্বৈরতন্ত্র বলে একদিকে, তাদের কথাবার্তা কার্যকলাপ সব স্বৈরতন্ত্রে ভরা। তা আপনাদের এই কাউন্সিল সফল তো হয়েছে, আমি দেখলাম, চোখের সামনে দেখতে পাচ্ছি। প্রশ্ন ছিল, আমি আমার হাওয়াকে বলছি এখানে সবাই কাউন্সিলর নাকি? ডেলিগেটও আছে, তাই না? তো যাই হোক, জাতীয় পার্টি যখন হয় 90 সালে বলে থাকবো না। এরশাদ সাহেবের উনি 10 বছর জেলে ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, মোট 10 বছর না 6 বছর। এবং আল্লাহ তাআলার কি শান, তাকে যারা জেলে রাখছিলেন তারা সকলেই জেলে গেছিলেন। জাতির সময় নাই বসে চিন্তা করার যে আমরা যে মঞ্জু সাহেব চোর করলো, তারপরে মঞ্জু সাহেবের কী হলো, বলে হালাও চলে জেলখানা আছে। এই যে বাস্তবতা শুরু হলো আইয়ুব খানের সময় থেকে। তবে একটু বদ্ধতা ছিল, জেলে পাঠায় নাই। জেলে পাঠাইছিল হোসেন শহীদ ছাড়া, তাকে হাউস অ্যারেস্ট করছিল, কিন্তু জেলে পাঠাইছিল মনে হয় বঙ্গবন্ধু জেলে আইয়ুব খান। হাউস অ্যারেস্ট করো, যাই হোক। তো হতে হতে এখন সবাই দাগে চোর, তাই না? তো আমাদের একটা কথা আছে যে মুসলমান যারা তারা সবাই বেঁচে যাবে, কিন্তু দোজক থেকে তো যাবে, তো তাদের কপালে লেখা থাকবে দোজকবাসী। তা আমরা সবাই স্বৈরাচার, কেউ আমরা গণতন্ত্রী না, এটা মাইনে নেন। আমরা চেষ্টা করবো গণতন্ত্র করার জন্য, আপনারা চেষ্টা করছেন বিপ্লব করার জন্য। মাঝখানে দেশের মানুষ এখন আওয়ামী লীগ অত্যাচার করেছে, বিএনপি অত্যাচার করেছে, এখন যারা গ্রামে গঞ্জে হচ্ছে, ঢাকা শহরে হচ্ছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে, অবিশ্বাস্য। যদি কেউ শোনে সে বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশে হচ্ছে। ব্যবসা নিয়ে যাচ্ছে, বাণিজ্য নিয়ে যাচ্ছে, অফিস নিয়ে যাচ্ছে, কলকারখানা নিয়ে যাচ্ছে,
কি কি একটা দেশ। যাই হোক, হতাশ হওয়ার কিছু নেই, অবশ্যই তুমি জয় হবে যদি তুমি কি হও, মুমিন হও। আমাদের সকলকে মুমিন হওয়ার চেষ্টা করতে হবে, তাহলে আমরা বেঁচে থাকবো, তাহলে আমরা টিকে থাকবো। দেশের মানুষের শান্তি দেওয়ার জন্য, স্বস্তি দেওয়ার জন্য, নিরাপত্তা দেওয়ার জন্য, নির্ভয়ে যেন সে বসবাস করতে পারে, এরকম একটা সমাজ ব্যবস্থা আমরা করার জন্য চেষ্টা করে আসছি, চেষ্টা করে যাব। কতটুকু সফল হব বা হব না সেটা আমরা জানি না, কিন্তু আমরা হতাশ হব না, কারণ আমরা জানি ন্যায়ের পথে যারা থাকে, অন্যায়ের বিরুদ্ধে যারা থাকে, মানুষের স্বার্থের পক্ষে যারা থাকে, তাদের কোনোদিন পরাজয় হতে পারে না। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদের প্রধান অতিথির বক্তব্য শুনলেন। আমরা আপনাদের সবার প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি, আমাদের জন্য দুপুরবেলা খাবারের ব্যবস্থা আছে। আপনারা শান্তিপূর্ণভাবে লিয়াকত হোসেন খোকা, পাঠান ভাই এবং শিবু ভাইয়ের মাধ্যমে আপনারা খাবার গ্রহণ করবেন। সবাই ইনশাল্লাহ খাবার পাবেন। শান্তিপূর্ণভাবে আপনারা বসবেন। এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছে, যার নেতৃত্বে এই একটি সুন্দর সফল সম্মেলন সম্পন্ন হতে যাচ্ছে এবং একে একে জিএম কাদেরকে ত্যাগ করে সবাই যখন চলে গেছেন, তার একজন ক্লোজ বন্ধু একসাথে ইঞ্জিনিয়ারিং পাশ করেছে, সিরাজুল হক সাহেব, উনিও তাকে ছেড়ে চলে আসছেন। আমরা অপেক্ষা করতেছি শরীফে কাদের কবে জিএম কাদেরকে ছেড়ে চলে যাবেন, এরকম একটা দিনও হয়তো আমাদের দেখতে হতে পারে। তা আমরা এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আজকের সভার সভাপতি, সাবেক মন্ত্রী জনাব ব্যারিস্টার আনিস ইসলাম মাহমুদ ভাইকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কোনো স্লোগান না প্লিজ, হ্যাঁ, স্লোগান দিয়ে লাভ হবে না। আমি বেশি কিছু বলবো না, কারণ আমাদের প্রধান অতিথি যেভাবে বক্তব্য দিয়েছে, এরপরে ওই আমার ফায়ার ব্রিগেডের কাজ করতে হবে, ফায়ার ব্রিগেডের কাজ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাতীয় পার্টির 10ম কাউন্সিলে আমাদের প্রধান অতিথি জাতীয় পার্টির, যেটা ইংলিশ ভার্সন, তার চেয়ারম্যান এবং প্রাক্তন যোগাযোগ এবং বিদ্যুৎ মন্ত্রী এবং পরে জাতীয় পার্টির, ঐক্যবদ্ধ জাতীয় পার্টির মহাসচিব জনাব আনোয়ার হোসেন মঞ্জু, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমাদের দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা ডেলিগেট এবং কাউন্সিলরবৃন্দ, আমাদের ডিস্ট্রিক্টের জেলার নেতৃবৃন্দ, উপজেলার নেতৃবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ, সকলে আমার সালাম গ্রহণ করবে। আমি আমার বক্তব্যের প্রথমে স্মরণ করতে চাই, প্লিজ কথা একটু বন্ধ করেন, স্মরণ করতে চাই আমাদের প্রয়াত রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ, যিনি এই পার্টিটাকে প্রতিষ্ঠিত করেছেন। আনোয়ার হোসেন মঞ্জু সাহেব একটা কথা বলেছেন, আজকে যেহেতু তিনি বলেছেন সেই জন্য আমি বলছি। উনি রাজনীতিতে আসার আগে 1994 সালে 30শে এপ্রিল উনি নির্বাচন দিতে চেয়েছিলেন। তখন তার কোনো রাজনৈতিক দল ছিল না। 84 30শে এপ্রিল তার কোনো রাজনৈতিক দল ছিল না।
তিনি এই 30 এপ্রিল নির্বাচন দিতে চেয়েছিলেন, কিন্তু সেদিন বিএনপি এবং আওয়ামী লীগ তারা নির্বাচনে যেতে অস্বীকৃত জানান। তাই এরপরেই তিনি বাধ্য হন একটা রাজনৈতিক দল করতে, যাতে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ার উত্তরণ হয় এবং একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন দিয়ে একটি নির্বাচন সরকারকে ক্ষমতা হস্তান্তর করার জন্য। তিনি তার সম্পর্কে আমি পরে বলবো। তার আগে আপনারা জানেন এটা অগস্ট মাস, গত বছর অগস্ট মাসে 5ই অগস্ট আপনার ক্ষমতা হস্তান্তর হয়েছে এবং আপনারা জানেন সেই জুলাই আন্দোলনে, বৈষম্য বিরোধী আন্দোলনে প্রায় 1,500 লোক সেদিন প্রাণ হারিয়েছিল এবং আমি আজকে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমরা সেদিন মনে করেছিলাম 5 আগস্টের পর, এই পট পরিবর্তনের পর একটা সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা কি দেখেছি? আজকে বুকে হাত দিয়ে বলেন, আজকে 1 বছর হয়ে গেছে, পরিবর্তন কি ভালোর দিকে গেছে না উল্টো দিকে গেছে? আজকে অর্থনৈতিক প্রবৃদ্ধি এসে দাঁড়িয়েছে 3%। আপনারা বলছেন চুরি বন্ধ করেছেন, আপনারা বলছেন দেশের টাকা এখন আর বাইরে যায় না, তাহলে এখন কেন আপনাদের প্রবৃদ্ধি কমবে? যেই প্রবৃদ্ধি 7% ছিল, আজকে কেন আমাদের উন্নয়নের যেসব প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আমরা করতে পারছি না? গত কয়েক বছরে সর্বনিম্ন আপনার এডিপি বাস্তবায়িত হয়েছে কেন? আজকে মাত্র কয়েকদিন আগে একজন জার্নালিস্ট, তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে আনোয়ার হোসেন মঞ্জু সাহেব বলে গেছেন যে দেশের বর্তমান যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এইটা নিয়ে কোনো আশার দিক আমরা দেখছি না। আপনারা আজকে নির্বাচনের কথা বলছেন, সেই নির্বাচন আপনারা বলছেন, কিন্তু সেই নির্বাচন করার সেই পরিবেশ বাংলাদেশে বর্তমানে আছে কিনা? আপনারা যেখানে আইন শৃঙ্খলা ঠিক রাখতে পারছেন না, যেখানে মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারছেন না, সেখানে আমরা কিভাবে আশা করব একটা নির্বাচন হবে যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হবে, একটা নির্বাচন হবে যেটা সকলের কাছে নিরপেক্ষ, যেটা সকলে মনে করবে নিরপেক্ষ হয়েছে, একটা নির্বাচন যেটা গ্রহণযোগ্য, নিরপেক্ষ এবং স্বচ্ছ। এই নির্বাচন করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশের জন্য আজকে আমি সরকারকে বলবো, আপনারা এই সংস্কারের কথা বলছেন, সংস্কার আপনারা করতে পারবেন না, আপনারা দিক নির্দেশনা দিতে পারবেন, আপনারা একটা আন্ডারস্ট্যান্ডিং করতে পারবেন। এই সংস্কার কেবল আগামী পার্লামেন্টে করতে পারবে। এইটাই হচ্ছে আইন, দেশের বর্তমান আইন হচ্ছে। আপনি যদি কনস্টিটিউশন না রাখেন, সংবিধান না রাখেন, অ্যাব্রোগেট করে দেন, সেটা অন্য কথা, আপনি প্রক্লামেশন দিয়ে করেন, কিন্তু যতক্ষণ এই কনস্টিটিউশন আছে ততক্ষণ আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি ওই পার্লামেন্টে করতে হবে। সেই পার্লামেন্টটা যদি নিরপেক্ষভাবে নির্বাচিত না হয়, তাহলে তো আমরা সঠিক সংস্কার আমরা করতে পারবো না।
সেই নির্বাচনকে যদি আজকে নিরপেক্ষ করতে হয়, আমি মনে করি বিভক্তির রাজনীতি বাদ দিয়ে, বিভাজনের রাজনীতি বাদ দিয়ে আজকে সরকারকে সবাইকে নিয়ে একসাথে বসতে হবে কিভাবে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারব। আপনারা নিরপেক্ষ নির্বাচন কিভাবে, এবং এর দায় দায়িত্ব কার? কারণ আজকে যেই সব চাঁদাবাজি হচ্ছে, লুটতরাজ হচ্ছে, দখলদারি হচ্ছে, এগুলো কারা করছে? করছে রাজনৈতিক দল সমর্থিত লোকজন। সুতরাং এই রাজনৈতিক দলগুলো আজকে একসাথে বসে ঠিক করতে হবে তারা এগুলো করবে না। তারা এই দখলদারি যারা করে তাদেরকে পার্টিতে রাখবে না, যারা খুন খারাপি করছে তাদেরকে পার্টিতে রাখবে না। আজকে আপনি দুর্নীতির কথা বলেন, ঈশ্বর সাহেবের দুর্নীতির কথা অনেকেই বলেছিল। আপনার 90 থেকে আমরা ক্ষমতা, আজকে 35 বছর, আজ পর্যন্ত কেউ দুর্নীতি প্রমাণ করতে পারেনি। আমরা ক্ষমতায় ছিলাম না, এখনো অনেক দুর্নীতি প্রমাণ হচ্ছে না, কিন্তু প্রমাণ হচ্ছে না কখন? যখন তারা ক্ষমতায় আসে। এক একটা সরকার চলে যায়, আপনার দুর্নীতির মামলা হয়, পরে তারা যখন ক্ষমতায় আসেন সেগুলো চলে যায়। কিন্তু এরশাদ সাহেবের সেটা হয়নি। এরশাদ সাহেব ক্ষমতায় আসেননি। এরশাদ সাহেবকে মিথ্যা মামলা দিয়ে আপনার রাজনীতি করতে দেওয়া হয়নি। অনেকে আমাকে জিজ্ঞাসা করেন কেন জাতীয় পার্টি আজকে সামনের কাতারে নাই, কেন জাতীয় পার্টি আজকে দুর্বল? তার একটা প্রধান কারণ হচ্ছে যে, এবং যেটা কেউ বলতে চায় না, সেটা হচ্ছে যে এই এরশাদ সাহেবকে মামলা দিয়ে তাকে জেলে নিয়ে আপনার কোনোদিন তাকে সঠিক রাজনীতি করতে দেওয়া হয়নি। আমরা আরেকটা জিনিসের জন্য আমরা পার্টিকে শক্তিশালী করতে পারিনি, সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে। কারণ আমি বলতে পারি আজকে জাতীয় পার্টির এখানে কেউ নাই যার একটা ব্যাংক আছে, কেউ নাই যার একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে, কেউ নাই যার একটা কর্পোরেট বডি আছে। কিন্তু ব্যাংক আমরা দিয়েছি, শুরু করেছি, ইন্স্যুরেন্স কোম্পানি আমরা দিয়েছি, বড় বড় বিজনেস হাউস যেগুলো হয়েছে সেগুলো কিন্তু আমাদের সময়। কিন্তু আমাদের পার্টির কেউ সেইটা নেয় নাই। এই কথা অন্য দুই পার্টি বলতে পারবে না। আজকে ব্যাংক কাদের? হয়তো বিএনপির, না হয় আওয়ামী লীগের, না হয় জামাতের। এই তিন বড় পার্টির আজকে ব্যাংক বলেন, ইন্স্যুরেন্স বলেন, বড় বড় বিজনেস হাউস বলেন, এগুলো কিন্তু তাদের। জাতীয় পার্টির নাই। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল একটানা, কিন্তু জাতীয় পার্টি, সেই জন্য আমি বলি আমাদের মানুষের কাছে বলার অনেক কিছু আছে। আজকে এই কাউন্সিল কেন হয়েছে? কেন আজকে আমরা চেয়ারম্যান এই কাউন্সিলে আসেন নাই? আমি তো মনে প্রাণে চেয়েছিলাম এবং তাকে অনুরোধ করেছিলাম আপনি কাউন্সিল করেন, আপনি কাউন্সিল করেন। আপনার 28শে জুন আপনি বলেছিলেন আপনি কাউন্সিল করবেন। কাউন্সিল যদি করার ইচ্ছা থাকতো তাহলে আজকে এইভাবেও তো কাউন্সিল করা যেত। কিন্তু তিনি যখন বুঝেছেন আমরা প্রতিদ্বন্দ্বিতা করব, যেটা আমার পার্টির একজন সদস্য হিসেবে আমার অধিকার, তিনি আর কাউন্সিল করলেন না। তিনি মনে করেছেন আজকেও যদি এখানে আসতেন আমরা সম্মানে ওই চেয়ারম্যানের চেয়ারে বসাতাম। আমি আজকে আরেকটা ঘোষণা দিচ্ছি, যেই চেয়ারম্যান হবে এখানে তার কাছে আমরা আশা করব যেই সব নেতৃবৃন্দ বিভিন্ন কারণে আজকে কাউন্সিলে যোগ দিতে পারেননি তাদেরকে বলবো চলুন আপনারা শুদ্ধ আমরা ঐক্যবদ্ধ হয়ে এই পার্টিটা করে তোলে। কারণ আমরা স্বপ্ন দেখছি, আপনার স্বপ্ন দেখছে, যেই স্বপ্ন আমাদেরকে আমাদের রাষ্ট্রপতির সাথ দেখিয়ে গেছে। স্বপ্ন দেখছে এই দেশের শাসনভার আমরা নিতে পারবো যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আমরা যদি মানুষের কাছে যেতে পারি। আজকে যেই সব
আপনার রিফর্মের কথা বলা, সংস্কারের কথা বলা হয়েছে। এই সংস্কারগুলো যারা আজকে সংস্কার করার জন্য বসছে তারাই বাধা দিয়েছিল। আপনার এই বুদ্ধিজীবীরাই সেদিন আমাদেরকে হাইকোর্ট বিকেন্দ্রীকরণ করতে দেয় নাই, আমাদের স্বাস্থ্যনীতি করতে দেয় নাই, আমাদের এই উপজেলা সিস্টেম আমরা ক্ষমতা যাওয়ার পরে এটা ইয়ে করে দিয়েছিল, বাতিল করেছে। পরে যখন দেখেছে যে তারা দেশকে চালাতে পারছে না, তখন তারা এই উপজেলা পদ্ধতি আবার এনেছে, রিফর্মের কথা বলছে। আজকে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ আনুপাতিক হারে সাংসদ নির্বাচন করা, এইটাও ঈশ্বর সাহেবের কথা। আজকে প্রদেশের কথা, এটাও ঈশ্বর সাহেবের কথা। আজকে 35 বছর পরে আপনারা রিয়েলাইজ করছেন, আপনারা অনুধাবন করছেন যে এই সব জিনিস করত। জাতীয় পার্টি জনগণের পার্টি, তিনি একজন সামরিক শাসক ছিলেন যখন তিনি ক্ষমতা নেন, কিন্তু তিনি এসে করলেন কি? সাধারণত সামরিক শাসকরা তারা ক্ষমতা হাতে রাখতে চায়, তিনি ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে দিলেন, তিনি উপজেলা সৃষ্টি করলেন, মানুষের কাছে ক্ষমতা দিতে চাইলেন। কোর্ট আপনার ইয়েতে নিয়ে গেলেন, উপজেলায় নিয়ে গেলেন, সেগুলো আপনারা বন্ধ করলেন। সুতরাং রিফর্মের কথা আমাদের শিখায়েন। অনেকে আমাকে যখন বলে আপনাদের সাথে তো কমিশন কথা বলছে, তাহলে কমিশন কথা বলছে না, এটা একদম ঠিক আছে, কারণ কমিশন জানে আমরা কি চেয়েছিলাম। যারা কমিশনে আছে তারাই এই সংস্কারগুলো বন্ধ করেছিল সেদিন। আজকে সময় এসেছে আমাদের পার্টিকে শক্তিশালী করা, আমরা জনগণের কাছে যেতে পারবো। আমরা কোনো অন্যায় করিনি। আমাদেরকে কিছুক্ষণ আগে বোধ হয় ফিরোজ রশিদ আমাদের নির্বাচনের কথা বল, নির্বাচন আমরা করেছি, কোনো অন্যায় করিনি। তখনকার যে নিয়ম ছিল, যে আইন ছিল, আপনার বিশ্বের স্বীকৃত একটা সরকার, সে নির্বাচন। আমাদের কাজ কি হচ্ছে? সেই সরকারকে প্রতিহত করতে হলে আপনাকে পার্লামেন্টে যেতে হবে। আমরা তো বিপ্লবী পার্টি নই, তারপরেও আজকে ফিরোজ রশিদ যে কথা বলেছে আমি তার সাথে এক সুরে বলবো, হ্যাঁ, তারপরেও যদি জনগণ মনে করে আমরা কোনো অন্যায় করেছি, নিঃশর্তভাবে আমরা ক্ষমা চাচ্ছি। কারণ আমরা জনগণকে নিয়ে রাজনীতি করতে চাই, জনগণের মতামতকে সম্মান প্রদর্শন করতে চাই, জনগণকে নিয়েই চলতে চাই। আমরা এইটা বলবো না যে আমি যেটা বুঝি সেটাই ভালো, আপনারা যেটা বুঝেন সেটা খারাপ, সেটা আমি বলবো। হ্যাঁ, আপনাদেরকে বোঝাবার চেষ্টা করব। আজকে সবচেয়ে বড় দল 2008 সালে তারা নির্বাচন করেননি। 2014 সনে আমি বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতার সাথে, এরশাদ সাহেবের সাথে আমরা কথা বলেছি আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যালায়েন্স করার জন্য, কিন্তু সেদিন বিএনপির কারণে সেটা হয়নি। আমরা নির্বাচন করেছি, আপনারা নির্বাচন করেননি, কিন্তু আপনারা তো সেই স্থানীয় সরকার নির্বাচনগুলো করেছেন। আপনি 18তে আপনারা নির্বাচন করেছেন, আমরা করেছি। আপনাদের সাথে আমাদের পার্থক্য কোথায়? আপনারা এমনকি এই কিছুদিন আগে যে নির্বাচনগুলো হয়েছে মেয়রের, সেই মেয়রের নির্বাচনের আপনারা বৈধতা দিতে চাচ্ছেন এবং বৈধতা দিয়েছেন চট্টগ্রামে। তো সুতরাং এইটার জন্য আপনারা আন্দোলন করছেন যে ওই নির্বাচনকে বৈধতা দাও। এই সব বিরোধিতা রাজনীতি থেকে আমাদের সরে আসতে হবে। আমরা আমাদের পার্টি, আমরা মনে করি এবং আমাদের মধ্যে কথা হয়েছে, আমাদের মধ্যে যে কথা হয়েছে সেটা হচ্ছে যে আমরা প্রথমে পার্টি ঐক্যবদ্ধ করতে চাই। আমরা 20-1 ক-ধারা যেটা নিয়ে সমস্ত অকর্ম হয়েছে, সেই দুষ্কর্ম অকর্ম যাই বলেন সেগুলো আমরা বাতিল করতে চাই।
এবং আজকে কাউন্সিলে আপনাদের এইটাকে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করব। কারণ আমি চাই না, আমি যদি আজকে কষ্ট পাই যে আমি 40 বছর এই পার্টি করার পরে আমার সদস্যপদ নিয়ে যেতে পারে, সেই ধারা আমি কালকে যাদের এরকম করা হয়েছে তাদের কি কষ্ট, সেই কষ্ট আমি বুঝি। এখানে যারা বসে আছে তাদের অনেকেই বুঝেন, এবং সেই জন্য আমরা সেই ধারা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিচ্ছি। এখন থেকে কাউকেও কোনো কারণ দর্শানো ছাড়া বা অভিযোগ ছাড়া, তাও সভাপতি নিজে করতে পারবেন না, সেটাও আমাদের একটা কমিটি প্রেসিডিয়ামের ইয়ে লাগবে, সম্মতি লাগবে। আমরা পার্টিটাকে গণতান্ত্রিক করতে চাই, কোনো এক ব্যক্তির বিজনেস হাউস বানাতে চাই না, কোনো এক ব্যক্তির বিজনেস হাউস হবে না। এখানে ফাইন্যান্সিয়াল, আমাদের অর্থনৈতিক স্বচ্ছতা 100% থাকতে হবে। কারণ পার্টির লোকজন, এই পার্টির যারা সদস্য আছে, তারা এইটার মালিক। আমাদের সদস্যরা এই পার্টির মালিক। সুতরাং এর অর্থনৈতিক যেই সব জিনিস আছে সেগুলো সম্পূর্ণভাবে স্বচ্ছ থাকতে হবে। যদি সেগুলো স্বচ্ছ না থাকে, আমি যদি আমার পার্টিতে স্বচ্ছতা আনতে না পারি, আমার পার্টিতে যদি স্বচ্ছতা না থাকে, তাহলে আমি কোনোদিন দেশে আমি যদি ক্ষমতা পাই, আমি স্বচ্ছতা দিতে পারবো না। সুতরাং চলুন, এখানে আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব আছেন, তার কাছে আমার আবেদন, আমরা আপনাকে আজকে এখানে প্রধান অতিথি হিসেবে এনেছি। প্লিজ আসতে, আপনারা এখানে আপনাকে আজকে প্রধান অতিথি হিসেবে এনেছে, এবং আপনি দেখেছেন এই জাতীয় পার্টির প্রত্যেকটা মানুষ আপনাকে কিভাবে সম্মান করে, আপনাকে কিভাবে দেখে, এবং আমরা আপনাকে ভবিষ্যতে অতিথি হিসেবে আনতে চাই না। আমরা চাই আমাদের একজন নেতা হিসেবে। এইটা আপনার উপর, এটা সম্পূর্ণ সিদ্ধান্ত আপনার, কিন্তু এইটা আমাদের মনের কথা। আমার এখানে জাতীয় পার্টির যারা আছে তাদের প্রত্যেকেরই কথা। কারণ আপনি নিজে শুনেছেন কিভাবে মানুষ আপনাকে ভালোবাসে, আপনাকে শ্রদ্ধা করে। সুতরাং আমরা আশা করি আপনি আমাদের সাথে আসবেন। আরেকটা কথা আমি বলে যাই, সেটা হচ্ছে যে আমরা আদর্শিক রাজনীতি করতে চাই। আমরা আদর্শিক রাজনীতি করতে চাই। এই আদর্শিক রাজনীতি করতে যেয়ে যদি আমরা ক্ষমতার আশেপাশে যেতে না পারি, কোনো দুঃখ নাই, অন্ততপক্ষে মনে একটা সান্ত্বনা থাকবে যে আমরা আদর্শের জন্য লড়াই করেছি। সেইটাই হচ্ছে আমাদের একমাত্র পথ হওয়া উচিত। এবং আমি মনে করি, চলুন, এরশাদ সাহেব যে কাজগুলো করেছেন, এগুলো চিন্তা করা যায় না। আমরা আসলে কখনো এগুলো নিয়ে আলোচনা করি না। উনি যে কাজগুলো এই দেশের জন্য করে দিয়েছেন, যে সংস্কার উনি করেছেন, প্রত্যেকটা জায়গায় উনি সংস্কার করেছেন। আজকে ঢাকা এই ফ্লাইওভারগুলো বাদ দিয়ে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আজকে ভেঙে পড়ছে। ওই এখানে আনোয়ার হোসেন মঞ্জুর সাহেব আছেন, উনি জানেন। সুতরাং আমাদের অনেক কিছু বলার আছে লোকের কাছে যাওয়ার আগে, কিন্তু সেগুলো যাওয়ার আগে আমাদের নিজেদেরকে শক্তিশালী হতে হবে, নিজেদের পার্টিকে শক্তিশালী করতে হবে, নিজেদের পার্টিকে ঐক্যবদ্ধ করতে হবে। এই আবেদনটুকু রেখে আপনাদের কাছে শেষ কথা হচ্ছে যে আজকে সভাপতি হিসাবে আমি এই সভা এখানে শেষ। সাথে সাথে আমাদের যে কমিটি আছে, সেই কেন্দ্রীয় কমিটি, নির্বাহী কমিটি যেটা আছে, সেটাকে ডিসলভ করা হলো, এবং দ্বিতীয় অধিবেশনে আমরা আমাদের নতুন কমিটি আপনাদের সমর্থনে যাকে আপনারা নির্বাচিত করেন তাদের আমরা নির্বাচিত করতে চাই। ধন্যবাদ সকলকে।
এবং আশা করব এটা বক্তব্যের মধ্যে যেন শেষ না হয়, আমরা যেন সত্যিই অন্তর দিয়ে আমাদের পার্টিটা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুধীবৃন্দ, আমি আপনাদের অনুরোধ করবো আর 15টা মিনিট বসে, 15 মিনিটে আমরা কাউন্সিল শেষ করতে পারবো। প্লিজ আপনারা 15 মিনিট বসেন। আমি এখন মহাসচিবান নাই, আমার চাকরি নাই, আজকে সভাপতির চাকরি নাই, কারো চাকরি নাই, মানে কমিটি বাতিল। বাট আমি একজন, প্লিজ, আমি একজন কাউন্সিলর, সেই কাউন্সিলর হিসাবে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে আমরা এই কমিটির সমাপ্তির আগে মানে সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ আমরা প্রেসিডিয়ামের সিদ্ধান্ত নিয়েছিলাম যে কাউন্সিলের নির্বাচন কমিশন যেটা করা হবে সেটাকে নির্বাচন কমিশনে জমা দিতে হয়। সেই কমিটির আহ্বায়ক সাবেক প্রেসিডিয়াম সদস্য জনাব জহির ইসলাম জহির, কোথায় জহির আছে? আচ্ছা, সদস্য, সেই নির্বাচন কমিটির সদস্য সাবেক প্রেসিডেন্ট সদস্য আরিফুর রহমান আরিফ, এই যে হালদার সাহেব, আপনার চাকরি নাই, যদি প্রার্থী হন তাহলে নিচে যান, যাই হোক, আরেকজন সদস্য আমাদের মোস্তফা আল মাহমুদ। আর আরেকটা কমিটি আছে আমাদের গঠনতন্ত্র, যেটা একটু আগে সবার সভাপতি বললেন যে 20 ক দ্বারা বিলুপ্ত করবেন। এটা সহ আরো অনেকগুলি আমাদের সংবিধানের গঠনতন্ত্রে অনেকগুলি বিষয় আছে যেগুলি অগণতান্ত্রিক। সেই গঠনতন্ত্রকে গণতান্ত্রিক করার, ডেমোক্রেটিক একটা কনস্টিটিউশন বা গঠনতন্ত্র করার জন্য আমরা অনেকগুলি জায়গায় পরিবর্তন এবং সংশোধন এনেছি। সেই সংশোধনী কমিটির আহ্বায়ক সাবেক প্রেসিডেন্ট সদস্য আমাদের লিয়াকত হোসেন খোকা, এবং সদস্য আমাদের সেন্টু, এবং সদস্য আমাদের আরেকজন আছে, কই আমাদের এই টেপা ভাই, এই 3 সদস্য কমিটি আহ্বায়ক হলো গণতন্ত্র কমিটির, দাগি করছিলাম আমরা, বলি নাই, আহ্বায়ক হলো লিয়াকত হোসেন খোকা। এখন আমি মাইক দিচ্ছি যিনি এখন পদাধিকার বলে এই সভার সভাপতি জহির ইসলাম, কারণ সে নির্বাচন কমিটির আহ্বায়ক, তিনি সভাপতি, তিনি এখন এই আজকের সভা তিনি পরিচালনা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত কাউন্সিল এবং ডেলিগেট বৃন্দ, ইতিমধ্যে আমাদের জাতীয় পার্টির সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন। এই মুহূর্তে জাতীয় পার্টির কোনো নেতা কর্মী, কোনো পদ পদবিতে নাই। আমরা নতুন করে এখন কাউন্সিলের মাধ্যমে আমরা নেতা নির্বাচিত করব, চেয়ারম্যান, মহাসচিব, কো চেয়ারম্যান, সিনিয়র কো চেয়ারম্যান নির্বাচিত করব। তার আগে গঠনতন্ত্রে কিছু সংশোধনী আছে, সেই গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক জনাব লিয়াকত হোসেন খোকা, টেপা সাহেব ভাই এবং সেন্টু ভাই, ওনারা এবং বিশেষ করে লিয়াকত হোসেন খোকা ওই সংশোধনগুলো পড়ে শোনাবে এবং আপনাদের কাছ থেকে অনুমোদন নেবে। আমি এখন গঠনতন্ত্র উপকমিটির আহ্বায়ক জনাব লিয়াকত হোসেন খোকা সাহেবকে তার এটা পড়ে অনুমোদন নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই আনন্দ ঘন মুহূর্তে আজকে জাতীয় পার্টি চেয়ারম্যানের যে স্বৈরাচারী মনোভাব, স্বৈরাচারীর মাধ্যমে এই দলকে, দলের নেতা কর্মীদেরকে যে অবহেলা করেছেন, যে ধারাগুলো দিয়ে
সেই ধারা সংশোধনের মাধ্যমে যোগ্য নেতৃত্বের সমন্বয়ে আমরা গঠনতন্ত্র কিছু কিছু জায়গায় পরিবর্তন করেছি এবং সেটা আমরা দলের তৃণমূল নেতাকর্মী, জেলা পর্যায়ের নেতাকর্মী সহ তাদের মূল্যায়নকে প্রতি শ্রদ্ধা রেখে গঠনতন্ত্র পরিবর্তন করেছি। তা আপনাদের সামনে আমি তুলে ধরছি। আপনাদের মতামতের আলোকে আগামী দিনের একটি স্বৈরাচার মুক্ত চেয়ারম্যান থাকবে, নেতাকর্মীদের চেয়ারম্যান, মহাসচিব থাকবে, নেতাকর্মীদের মহাসচিব এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ থাকবে তৃণমূল নেতাকর্মীদের নেতা। সেই আলোকেই আমরা গণতন্ত্র এখানে সংশোধন করেছি কিছু কিছু জায়গায়। তা আমি আপনাদের সেটা পড়ে শোনাচ্ছি, আপনারা যদি মতামত দেন তাইলে এটা গৃহীত হবে আপনাদের মতামতের আলোকে। যেমন বর্তমান আমাদের কমিটির যে প্রস্তাব, আমার সাথে সহযোগিতা করেছেন আমার এক বড় ভাই প্রতিষ্ঠাতা ভাই, যিনি দীর্ঘদিন যাবত এই জাতীয় পার্টির প্রতিষ্ঠান থেকে জড়িত আছেন, আমার আরেক ভাই আমাদের সেন্টু ভাই, আপনাদের পরিচিত। আমরা তিনজনে যে দায়িত্ব দেওয়া হয়েছিল সেই দায়িত্বের আলোকেই আজকে এই গণতন্ত্র সংশোধন করেছি, সেটা আপনাদের মাঝে তুলে ধরছি। আমাদের গঠনতন্ত্রে এবং দলের চেয়ারম্যান থাকবে একজন, সিনিয়র কো চেয়ারম্যান থাকবে একজন, নির্বাহী চেয়ারম্যান থাকবে একজন, কো চেয়ারম্যান থাকবে 10 জন, প্রেসিডিয়াম থাকবে 41 জন আর মহাসচিব থাকবে একজন। আপনারা কি এর সাথে একমত আছেন? আর সবচেয়ে বড় যে জিনিসটা, 20 কয়ের ক্ষমতা বলে আমরা সাধারণ নেতা কর্মীরা, তৃণমূলের নেতা কর্মীরা দিনে দিনে, যিনি আগে এই দলের চেয়ারম্যান হিসেবে আপনারাই বানিয়েছিলেন, সেই চেয়ারম্যান সাহেব আমাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, বিভিন্ন কমিটি ভেঙে দিত। যেই ক্ষমতা বলে কোন আইন নিয়মের বাইরে তার স্বইচ্ছায় তার আশেপাশে কিছু দালালদের নিয়ে অর্থ বাণিজ্যের মাধ্যমে এই নেতা কর্মীদের লাঞ্ছিত করত, অপমানিত করত, ইচ্ছা থাকলে কমিটি ভেঙে দিত, মূল্যায়ন করতো না। সেই ধারাটাই এই জাতীয় পার্টিতে থাকবে না। আপনার একমত? জাতীয় পার্টির গঠনতন্ত্র হবে জাতীয় পার্টির নেতা কর্মীদের শ্রদ্ধার আলোকে, একটা পরিবারের আলোকে। আরো কিছু কিছু সংশোধনী আছে, এগুলো আপনাদের কাছে আমরা পাঠাবো, দেখবেন এখানে আছে, আপনারাও জানবেন। গণতন্ত্র যখন মুদ্রিত হবে প্রত্যেকটা জেলা এবং চ্যানেলে তো আপনার কাছে চলে যাবে। না, দরকার নাই তো। তা আজকে আমরা এই গণতন্ত্র আপনারা অনুমোদন দেন, হাত তোলেন। স্বৈরাচার মুক্ত গণতন্ত্র হলো আজ থেকে জাতীয় পার্টি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত কাউন্সিলর বৃন্দ, আমাদের কাউন্সিলের কার্যক্রম চলমান। প্রধান নির্বাচন কমিশনার ইতিমধ্যেই কথা বলেছেন। আমি জাস্ট একটা কথা বলে আমি নির্বাচন কমিশনারকে দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আজকে যে জাতীয় কাউন্সিল হচ্ছে সেটা জাতীয় নির্বাচন কমিশনের 12 নম্বর দল, আমাদের নিবন্ধন নম্বর 12 জাতীয় পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে। এই কাউন্সিলে এখন আজকে যে সমস্ত প্রার্থী পাওয়া গিয়েছে, আমরা তাদের নাম প্রধান নির্বাচন কমিশনার জনাব জহিরুল ইসলাম জহিরকে ঘোষণা করার জন্য অনুরোধ করছি। সংগ্রামী বন্ধুগণ, ইতিমধ্যে আপনারা জেনেছেন এই নির্বাচন কমিশনে আমি আহ্বায়ক এবং আমাদের মুস্তফা মাহমুদ নির্বাচন কমিশনার, আরিফুর রহমান খান নির্বাচন কমিশন হিসেবে দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে আজকে আপনাদের সকলের কণ্ঠপুটে হাত ওড়ানোর মধ্য দিয়ে গঠনতন্ত্রে কিছু সংশোধনী ছিল, তা অনুমোদন হয়েছে। আপনারা তো সবাই একমত হয়েছেন। এখন
নির্বাচনের যে শিডিউল অনুযায়ী আমরা যে শিডিউল দিয়েছিলাম সেই হিসাবে আমার কাছে ইতিমধ্যে 4টা নাম প্রস্তাব আকারে এসেছে। নতুন গঠনতন্ত্র অনুযায়ী মাননীয় 4টা পদে আমার নাম এসেছে আমার কাছে। আপনাদের যদি কারোর কোনো প্রস্তাব থাকে, কাউকে চেয়ারম্যান হিসাবে, মহাসচিব হিসাবে, সিনিয়র কো চেয়ারম্যান হিসাবে অথবা নির্বাহী চেয়ারম্যান হিসাবে আপনাদের মধ্য থেকে প্রস্তাব আকারে এবং সমর্থন আকারে আপনারা দিতে পারেন। আর তা যদি না দেন তাহলে আমি যে 4টে নাম পেয়েছি সেটা আপনাদের সামনে আমি পড়ে শোনাচ্ছি। যদি কোনো নাম না থাকে আপনারা সকলে অনুমোদন দেয় সেই 4টে নামই বহাল হবে এবং আপনাদের অনুমোদন হবে। সেখানে আপনাদের আমাদের জাতীয় পার্টির নতুন গঠনতন্ত্র হিসেবে চেয়ারম্যান হিসেবে আমাদের নাম এসেছে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদুর সাহেবের নাম। আপনার সবাই একমত? একমত। তাহলে আমরা আর কোনো প্রস্তাবে কোনো নাম না থাকায় আমরা ইতিমধ্যে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সাহেবকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি। এখন জাতীয় পার্টির মহাসচিব হিসাবে আমার কাছে নাম এসেছে জাতীয় পার্টির সাবেক মহাসচিব ছিলেন উনি। জাতীয় পার্টির বর্তমান মহাসচিব হিসেবে নাম এসেছে ABM রুহুল আমিন হাওলাদার। যেহেতু আপনারা চুপ করেন, নামগুলো ঘোষণা করতে দেন। আরো আছে শুনেন, আপনারা বলতে দেন। আরো আছে শুনেন, আরো নাম আছে শুনেন, আপনারা শুনেন। এই শুনেন। এখন যেহেতু আর মহাসচিব, চুপ করেন আপনারা সবাই প্লিজ। যেহেতু মহাসচিব হিসাবে আর কোনো নাম প্রস্তাব আকারে আমরা পাই নাই, তাহলে আমরা ABM রুহুল আমিন হাওলাদার সাহেবকে মহাসচিব হিসাবে ঘোষণা দিচ্ছি। এখন জাতীয় পার্টির নতুন গঠনতন্ত্র মোতাবেক একজন সিনিয়র কো চেয়ারম্যান হবে। সেই সিনিয়র কো চেয়ারম্যান হিসেবে আমাদের কাছে নাম এসেছে সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির সাবেক কো চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। নতুন কোনো নাম থাকলে আপনারা প্রস্তাব দিতে পারেন। আর যদি তার না থাকে তাহলে আমরা আর কোনো নাম যেহেতু নাই, প্রস্তাব পাই নাই, সেহেতু আমরা কাজী ফিরোজ রশিদকে সিনিয়র কো চেয়ারম্যান হিসেবে নির্বাচিত ঘোষণা করলাম। বন্ধুরা আমার, আরেকটা নাম আমাদের কাছে এসেছে জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান হিসাবে। জাতীয় পার্টির নির্বাহী চেয়ারম্যান হিসাবে আমরা নাম পেয়েছি জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবং সাবেক মন্ত্রী, বারবার নির্বাচিত MP জনাব মুজিবুল হক চুন্নুন সাহেবের নাম পেয়েছি। যেহেতু আর কোনো প্রস্তাব আমরা পাই নাই, নির্বাহী চেয়ারম্যান হিসেবে আর কারোর নাম আমাদের কাছে প্রস্তাব আকারে আসে নাই, তাহলে আমরা মুজিবুল হক চুন্নুন সাহেবকে নির্বাহী চেয়ারম্যান হিসেবে ঘোষণা করলাম। এখন আপনাদের আরো কিছু কথা আছে। আমাদের মাননীয় কমিশনার জনাব মুস্তাফা মাহমুদ সাহেব আপনাদের সামনে কিছু বলবেন। আপনাদের আরেকটি অনুমোদন লাগবে, যেটা কাউন্সিলরদের পাওয়ার, সেটা হচ্ছে এই 4 জন যে নির্বাচিত হলেন, এই 4 জন সমন্বয় করে মাননীয় চেয়ারম্যান বাকি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। সবাই একমত তো নাকি? ওনারা 4 জন মাননীয় চেয়ারম্যান বাকি 3 জনের সাথে আলোচনা করে আগামী 15 দিনের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করবেন। আপনারা সবাই অনুমতি দিচ্ছেন তো? ধন্যবাদ। এবং আমরা নির্বাচন কমিশনের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি।